সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ হারুন রশিদ অনলাইন ভিত্তিক দূরশিক্ষণ ক্লাসে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বিষয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় অর্থাৎ এটা আংশিক যৌক্তিক সংজ্ঞা আমি শুরু করেছি গত ক্লাসে। আজকে এই যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন নিয়ে কথা বলবো, এর নিয়মাবলী নিয়ে। যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী, রুলস অফ লজিক্যাল ডেফিনেশন। রুলস অফ লজিক্যাল ডেফিনেশন বলতে আমরা কি বুঝি বা কাকে বলা হচ্ছে এটা? যৌক্তিক সংজ্ঞাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মগুলো মান্য করলে সংজ্ঞা শুদ্ধ হয়, আর অমান্য করলে সংজ্ঞার ত্রুটি হয় এবং তাতেই কতগুলি অনুপত্তি ঘটে। তো আমরা আজকে সংজ্ঞার কয়েকটি যে 5টি নিয়ম আছে, 5টি নিয়ম নিয়ে কথা বলবো এবং 5টি নিয়মের লঙ্ঘনজনিত অনুপত্তি নিয়ে কথা বলবো। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। আমরা যদি এর ব্যতিক্রম করি তাহলে এই সংজ্ঞার যে নিয়ম, প্রথম নিয়ম, ব্যতিক্রম করলে 4 ধরনের অনুপত্তি দেখা যায়: বাহুল্য সংজ্ঞা অনুপত্তি, আপতিক বা অবান্তর সংজ্ঞা অনুপত্তি, অব্যাপক সংজ্ঞা অনুপত্তি এবং অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি। আমরা বাহুল্য সংজ্ঞা অনুপত্তি বলতে কি বুঝি সেটিতে যাবার আগে প্রথম নিয়মটিকে আরেকটু পরিষ্কার করে দিই তোমাদের কাছে। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। একটি পদের যথার্থ বা তার সাধারণ আবশ্যকীয় গুণ দ্বারাই গঠিত হয়। সুতরাং কোনো পদের সংজ্ঞা নির্ণয় করতে হলে ওই গুণসমূহকে অবশ্যই উল্লেখ করতে হবে। অনাবশ্যক গুণসমূহকে সবসময়ই বর্জন করতে হবে। একটু উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। মানুষ পদের সংজ্ঞা হবে: মানুষ হচ্ছে একটি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এক্ষেত্রে যথার্থের যে 2টি গুণ অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি উভয়ই এখানে বর্তমান। সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করলে আমরা 4টি, একটু আগেই বলেছি যে 4টি অনুপত্তি পাই। একটি হচ্ছে বাহুল্য সংজ্ঞা অনুপত্তি, আপতিক সংজ্ঞা অনুপত্তি, অব্যাপক সংজ্ঞা অনুপত্তি এবং অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি। বাহুল্য সংজ্ঞা অনুপত্তিটা কি? কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত যথার্থ থেকে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং সেই অতিরিক্ত গুণটুকু যদি ওই পদের উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। অর্থাৎ ভ্রান্ত হয়ে গেলে, অর্থাৎ ভুল হয়ে গেলে সেটিকে আমরা অনুপত্তি বলবো যুক্তিবিদ্যার ভাষায়। এরূপ অনুপত্তির নাম হচ্ছে ভ্রান্ত সংজ্ঞা অনুপত্তি। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। এখানে অতিরিক্ত মরণশীল গুণটি মানুষ পদের উপলক্ষণ, এটি যথার্থ নয়। এটি হচ্ছে বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। আপতিক সংজ্ঞা। একটি সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সেটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম আপতিক বা অবান্তর সংজ্ঞা। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বিপদ জীব, এমনটি যদি আমরা বলি, এখানে অতিরিক্ত দ্বিপদ গুণটি মানুষ পদের একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ এটা বিচ্ছেদও করা যাচ্ছে না, কিন্তু অবান্তর, এটির প্রয়োজন নেই। হ্যাঁ, এটি যথার্থের মধ্যে পড়ে না, গুণের মধ্যে পড়ে না। তাহলে এটি হলো আপতিক সংজ্ঞা অনুপত্তি। অব্যাপক সংজ্ঞা অনুপত্তি। একটি সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি পদের বিচ্ছেদ্য বা অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা। যেমন মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব।
এখানে ফর্সা গুণটি মানুষের বেলায় একটি বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ, অর্থাৎ এটিও যথার্থ নয়। এই সংজ্ঞাটি অব্যাপক কারণে মানুষের বেলায় এটি প্রযোজ্য নয়। অতিব্যাপক সংজ্ঞা। একটি সংজ্ঞায় যদি পদের যথার্থ থেকে কম গুণ উল্লেখ থাকে তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ সংজ্ঞাকে বলা হয় অতিব্যাপক সংজ্ঞা। যেমন মানুষ হয় একটি জীব, এই সংজ্ঞায় মানুষ পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করা হয়নি, অর্থাৎ বুদ্ধিবৃত্তি গুণটিকে বাদ দেওয়া হয়েছে। তাহলে অন্যান্য প্রাণীর মানে যথার্থ হচ্ছে গুণের দিক, জীববৃত্তি অন্যান্য প্রাণীর মধ্যে আছে, বাড়তি রয়েছে মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তিকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই সংজ্ঞাটি ভুলে পতিত হলে এই সংজ্ঞাটি অতি ব্যাপক, কারণ এটি শুধু মানুষের বেলায় নয় অপরাপর জন্তুর বেলায় প্রযোজ্য। সুতরাং এই গুণটিকে, বুদ্ধিবৃত্তি নামক গুণটিকে কোনোভাবেই বাদ দেয়া চলবে না। এটিকে যদি বাদ দিই আমরা তাহলে সেটি অতিব্যাপক সংজ্ঞা নামক অনুপত্তি ঘটবে। সংজ্ঞার দ্বিতীয় নিয়মে আসি এখন। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটির থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা চলবে না। অর্থাৎ সংজ্ঞাদানের উদ্দেশ্য হলো কোনো পদের অর্থকে পরিষ্কারভাবে ব্যক্ত করা। সংজ্ঞায় খুব সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে যাতে করে পদের অর্থ সবার কাছে বোধগম্য হয়, অর্থাৎ সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি। সংজ্ঞায় যদি আমরা রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করি তাহলে সেটি সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন হবে। এই যে আবারও বলছি যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা চলবে না। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ত্রিভুজ পদের সংজ্ঞা দিতে যে যদি বলা হয় ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র, তাহলে সংজ্ঞাটি যথার্থ হবে, কেননা এতে সহজ এবং সরল ভাষা ব্যবহার করা হয়েছে, এটি সবার কাছেই বোধগম্য। যদি এই রূপক এবং দুর্বোধ্য ভাষা ব্যবহার করি তাহলে সংজ্ঞার নিয়মের ত্রুটি দেখা যাবে এবং এই ত্রুটি দেখা দিলে নিয়মের লঙ্ঘন হবে। নিয়মের লঙ্ঘন হলে নিয়মের লঙ্ঘনজনিত আমরা দুটি অনুপত্তি দেখতে পাবো। একটি হচ্ছে রূপক সংজ্ঞা অনুপত্তি, আরেকটি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা অনুপত্তি। এখন আমরা জেনে নিই রূপক সংজ্ঞা অনুপত্তি কাকে বলছি আমরা। কোনো সংজ্ঞায় সংজ্ঞেয় পদে সহজ সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হবে, অর্থাৎ সংজ্ঞাটি ভুল হয়ে যাবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম হচ্ছে রূপক সংজ্ঞা অনুপত্তি বা রূপক সংজ্ঞা। মানুষ হয় সৃষ্টির মুকুট, এটি যদি আমরা উদাহরণ হিসেবে ধরে নেই, এটি একটি রূপক সংজ্ঞা। কেননা মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে সৃষ্টির মুকুট নামক দুটি শব্দ আমরা যোগ করে এই সংজ্ঞাটাকে রূপক অর্থে ব্যবহার করেছি। দুর্বোধ্য সংজ্ঞা কাকে বলছি আমরা? কোনো পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ সংজ্ঞাকে আমরা দুর্বোধ্য সংজ্ঞা বলবো। যেমন বটবৃক্ষ হচ্ছে জটাজুটি, লাঞ্ছিত, সবিতাতপ, নিরোধক, মহাস্তবীর, পাদব। এটি একটি দুর্বোধ্য সংজ্ঞা। এতে কোন ভাষার প্রয়োগ করা হয়েছে এর অর্থ সহজবোধ্য নয়। তাহলে এই যে এরকম দুর্বোধ্য সংজ্ঞা যদি আমরা দিতে চেষ্টা করি তাহলে এটি ভুল হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নিয়ম লঙ্ঘিত হলে আমরা দুটি
অনুপত্তি পাই। একটি হচ্ছে রূপক সংজ্ঞা অনুপত্তি, অন্যটি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা অনুপত্তি। এখন চলে যাই সংজ্ঞার তৃতীয় নিয়মে। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশ্রুত সংজ্ঞায় ব্যবহার করা চলবে না। অর্থাৎ এটাকে আরও স্পষ্ট করে দেবার চেষ্টা করি যে পদের সংজ্ঞা দিতে যে একই কথার পুনরুক্তি না করে এমন কিছু নতুন কথা বলতে হবে যাতে পদের অর্থ পরিষ্কার হয়। সংজ্ঞায় যদি সঙ্গেও পদের প্রতিশব্দ বা সমর্থক শব্দ ব্যবহার করা হয় তবে পদটির অর্থ পরিষ্কার না হয়ে একই অবস্থায় থেকে যায়। এরূপ সংজ্ঞায় এরূপ শব্দ ব্যবহার সবসময়ই আমাদের বর্জন করতে হবে। যেমন চতুর্ভুজ হলো 4 বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। এটি একটি যথার্থ সংজ্ঞা, কেননা এতে চতুর্ভুজের কোনো প্রতিশব্দ ব্যবহৃত হয়নি। সংজ্ঞায় অর্থ খুব সুস্পষ্ট হয়েছে। সংজ্ঞায় এই নিয়ম লঙ্ঘনের যদি ত্রুটি দেখা যায় তবে চক্রক সংজ্ঞা নামক অনুপত্তি ঘটবে। আমরা চক্রক সংজ্ঞা বলতে আসলে কি বুঝছি? কোনো পদের সংজ্ঞা দিতে যে একই কথার পুনরুক্তি করলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ সংজ্ঞার নাম হচ্ছে চক্রক সংজ্ঞা। যেমন মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, এই সংজ্ঞাটি ভ্রান্ত, কেননা এখানে মানুষ সম্বন্ধে নতুন কিছুই বলা হয়নি, একই কথা ঘুরিয়ে বলা হয়েছে। এখানে মানুষ এবং মনুষ্য জাতীয় সমর্থক শব্দ, ফলে এটি আদৌ পরিষ্কার নয়। তাহলে আমরা দেখলাম যে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘনের ফলে যে রূপ অনুপত্তি দেখা যায় সেই অনুপত্তিটার নাম হচ্ছে চক্রক সংজ্ঞা অনুপত্তি। চতুর্থ নিয়ম, সদার্থক সম্ভব হলে সংজ্ঞায় কখনো নয়ার্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। এটি হচ্ছে সংজ্ঞার চতুর্থ নিয়ম। একটি পদ বাস্তবে কি এবং তার মধ্যে কি কি গুণ বর্তমান তা প্রকাশ করাই সংজ্ঞার উদ্দেশ্য। কেবল সদার্থক সংজ্ঞা দ্বারা এ উদ্দেশ্য সফল হতে পারে না। নয়ার্থক ভাষার মাধ্যমে পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। সংজ্ঞায় সবসময় সদার্থক ভাষা ব্যবহার করা উচিত। যেমন মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই সংজ্ঞায় মানুষের মধ্যে যে গুরুত্বপূর্ণ গুণ বর্তমান আছে তা উল্লেখ করা হয়েছে, তাই এই ভাষা হচ্ছে সদার্থক ভাষা। এই নিয়মটি লঙ্ঘন করলে বা ত্রুটি ঘটলে এটি নয়ার্থক সংজ্ঞায় নামক অনুপত্তি দেখা যাবে। এটিকে নয়ার্থক সংজ্ঞা বলবো। আমরা জেনে নিই নয়ার্থক সংজ্ঞাটাই কি। কোনো পদের সংজ্ঞা দিতে যে নয়ার্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ সংজ্ঞার নাম হচ্ছে নয়ার্থক সংজ্ঞা বা নেতিবাচক সংজ্ঞা। যেমন পাপ নয় পুণ্য, অন্ধকার হচ্ছে আলোর অভাব। এই যে সংজ্ঞা দুটি আমরা ব্যবহার করলাম, এখানে দেখতে পাচ্ছি যে এদের বেলায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হয়েছে। পাপ এবং অন্ধকার এর মধ্যে কি কি গুণ উপস্থিত আছে তা সংজ্ঞায় উল্লেখ করা হয়নি, শুধুমাত্র অনুপস্থিত গুণকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আবারও বলছি যে পাপ নয় পুণ্য, তাহলে দেখা যাচ্ছে যে এটি বিরুদ্ধ পদ ব্যবহার করা হয়েছে। এখানে অন্ধকার আলোর অভাব,
তাহলে এই সংজ্ঞাগুলি হচ্ছে নয়ার্থক সংজ্ঞা। আমরা পঞ্চম নিয়মে চলে যাই। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদের সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। অর্থাৎ এই পঞ্চম নিয়মটি আবারও পরিষ্কার করবার চেষ্টা করি। এই নিয়মের অর্থ হচ্ছে যখন কোনো সংজ্ঞা একটি যুক্তিবাক্যের আকারে প্রকাশিত হয় তখন সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থক পদ পরস্পর একই স্থানে পরিবর্তনযোগ্য হতে হবে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই যুক্তিবাক্যে সংজ্ঞেয় পদ হচ্ছে মানুষ আর সংজ্ঞার্থক পদ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই দুটি বাক্যকে সহজেই স্থানান্তর করে আমরা বলতে পারি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। এই দুটি বাক্যের অর্থের কোনো তারতম্য ঘটছে না, কোনো পার্থক্যই আসছে না, কেননা বাক্যে ব্যবহৃত দুটি পদই সমপরিমাণ ব্যক্তার্থ নির্দেশ করছে। ব্যক্তার্থ হচ্ছে কি? সংখ্যার দিকটা। এই নিয়ম যদি আমরা লঙ্ঘন করি, এটি পঞ্চম নিয়ম, এই পঞ্চম নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি তাহলে দুটি অনুপত্তি দেখতে পাবো, দুটি ভ্রান্ত ইয়ার মধ্যে চলে যাব, ভ্রান্ত সংজ্ঞার মধ্যে চলে যাব। একটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা, অপরটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা। অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি ঘটবে এবং অব্যাপক সংজ্ঞা অনুপত্তি ঘটবে। অর্থাৎ অতিব্যাপক সংজ্ঞা কাকে বলছি? যে কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় সংজ্ঞার্থক পদ সংজ্ঞেয় পদের ব্যক্তার্থকে বাড়িয়ে দিচ্ছে তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ অতিব্যাপক সংজ্ঞা বলে বিবেচিত হবে। যেমন মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী। এই সংজ্ঞায় মানুষকে মেরুদণ্ডী প্রাণী বলায় অন্যান্য মেরুদণ্ডী যেসব প্রাণী আছে তারা মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে পড়ে। ফলে মানুষ পদের ব্যক্তার্থ বেড়ে যায়, তাই এটি একটি অতি ব্যাপক সংজ্ঞা। অব্যাপক সংজ্ঞার তোমাদের কাছে এবার পরিষ্কার করতে চেষ্টা করি। কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় সংজ্ঞার্থক পদ এবং সংজ্ঞেয় পদ ব্যক্তার্থ কমিয়ে দিচ্ছে তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ অব্যাপক সংজ্ঞা বলে বিবেচিত হবে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্য জীব। এখানে মানুষ সংজ্ঞায় সভ্য কথাটি যুক্ত করায় অসভ্য মানুষ শ্রেণী থেকে বাদ পড়ে যাচ্ছে, ফলে মানুষের ব্যক্তার্থ কমে যাচ্ছে, তাই এটি একটি অব্যাপক সংজ্ঞা। এই বিষয়গুলি আমি তোমাদের যদি মুখোমুখি ক্লাস করাতাম তাহলে বিভিন্ন তোমাদের ইয়ের থেকে প্রশ্ন আসতো, বোঝার জায়গাটা আরও পরিষ্কার হতো এবং ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে আমি উদাহরণের মাধ্যমে উদাহরণগুলি লিখে যে কোনটার কারণে কি হচ্ছে, এই জিনিসগুলি আসলে দূরশিক্ষণের সুবিধা হচ্ছে যে তোমাদের কাছে আমাদের ভয়েস পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু একেবারেই পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। এটার জন্য তোমাদের যেটি করতে হবে একটু বাড়তি কষ্ট করে বই এবং খাতার সম্পর্ক অর্থাৎ পড়তে হবে, পাশাপাশি লিখে বুঝতে চেষ্টা করতে হবে। এবং আমাদের যে এই অনলাইন ভিত্তিক দূরশিক্ষণে যে কথাগুলি আমরা বলছি, দূর থেকে যে কথাগুলি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এগুলিকে তোমাদের বোঝবার চেষ্টা করতে হবে। তাহলেই আমাদের এই দূর থেকে তোমাদের কাছে আমাদের ভয়েস পৌঁছে দেওয়ার প্রচেষ্টা সফল হবে। তো আজকে এখানেই শেষ করছি। এখানে শেষ করবার আগে তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সকলেই সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে সংজ্ঞার সীমাবদ্ধতা এবং সংজ্ঞার প্রয়োজনীয়তা নিয়ে হাজির হব। অর্থাৎ এই যৌক্তিক সংজ্ঞার আজকে দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটি অর্থাৎ এই অধ্যায়টি শেষ হবে। ভালো থেকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।